সাসপেন্স জাংশন। আপনি কি ভূতে বিশ্বাস করেন মিস্টার সেন? সামনে বসে থাকা মহিলার মুখে অদ্ভুত একটা হাসি। অবিবাহিত, বয়স ৩০ বছর, চোখ দুটো গভীর। অরিন্দম কফির কাপে চুমুক দিয়ে বলল, না। একেবারেই না? না। তাহলে এই কেসটা আপনার জন্যই। অরিন্দম কিছু বলল না। ডেপুটি কমিশনার শ্রাবণী মিত্র টেবিলের ওপর একটা পুরনো ফাইল রাখলেন। ফাইলের ওপর লেখা, কেস ফাইল 47B, নিখোঁজ ব্যক্তি শশাঙ্ক মিত্র, তারিখ 17 অগস্ট 2011, অবস্থা অমীমাংসিত। ফাইলের প্রথম পাতায় একটা ছবি, মাঝবয়সী একজন ব্যবসায়ী, নিচে লেখা শশাঙ্ক মিত্র। 15 বছর আগে মানুষটা উধাও হয়ে যান। পুলিশ কিছুই প্রমাণ করতে পারেনি, মৃতদেহ পাওয়া যায়নি। সন্দেহভাজন ছিল, কিন্তু প্রমাণ ছিল না। শেষবার তাকে দেখা গিয়েছিল বেগবাগানের অকল্যান্ড প্লেসের একটা 4 তলা বাড়িতে। তারপর থেকে তিনি নিখোঁজ। আর ভূতের ব্যাপারটা? গত 3 মাসে ওই বাড়িতে 4 জন কর্মচারী চাকরি ছেড়েছে। 2 জনের অ্যাক্সিডেন্ট হয়েছে। কেন? তারা বলেছে সেখানে ভূত আছে। অরিন্দম ফাইল বন্ধ করল। সত্যিই ভূত থাকলে ডিটেকটিভকে ডাকতেন না? তাই তো আপনাকে ডেকেছি। কিন্তু একটা প্রশ্ন, ম্যাডাম শ্রাবণী মিত্র, ডেপুটি কমিশনার অফ কলকাতা পুলিশ, আপনাদের এত বড় ডিটেকটিভ ডিপার্টমেন্ট থাকতে হঠাৎ আমার মতন একজন প্রাইভেট ইনভেস্টিগেটরকে ডাকলেন কেন? আর এই শশাঙ্ক মিত্রকে? শশাঙ্ক মিত্র আমার বাবা, তাই ব্যক্তিগত ব্যাপারে ডিপার্টমেন্টকে জড়াতে চাই না। তাছাড়া পুলিশ কমিশনার মিস্টার বিশ্বাস আপনার নাম রেকমেন্ড করেছেন। বাবার বিজনেস পার্টনার প্রবীর দত্ত একই সময় থেকে নিখোঁজ। নমস্কার বন্ধুরা, সাসপেন্স জাংশন চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের আজকের গোয়েন্দা গল্প 47B। অভিনয় শ্রাবণী পিয়ালি মণ্ডল, অপর্ণা মৌমিতা দে, অরিন্দম প্রীতম ঘোষ, বিক্রম এবং কনস্টেবল নিরুপম নাথ, সুমন এবং মনোজ অতনু ভট্টাচার্য, অমরেশ পিনাকি বন্দ্যোপাধ্যায় এবং কথকের ভূমিকায় সায়ন মুখার্জি। আমাদের আজকের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের গোয়েন্দা গল্প 47B। 1 সপ্তাহ পর, সকাল 9টা, অকল্যান্ড প্লেস। পুরনো 4 তলা বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছে অরিন্দম সেন। আজ থেকে সে এই বিল্ডিংয়ের ভাড়াটে অফিসের নতুন কর্মচারী, সফটওয়্যার কনসালটেন্ট। নতুন এসেছেন? পিছন থেকে গলা। ঘুরে দাঁড়ালো অরিন্দম। চশমা পরা এক যুবক। আমি সুমন রায়, আমিও কিছুদিন হলো জয়েন করেছি। আমি অরিন্দম সেন। ভেতরে ঢুকতে ঢুকতে সুমন বলল, একটা কথা বলি, সন্ধ্যার পর অফিসে একা থাকবেন না। কেন? উপরের তলায় পায়ের শব্দ শোনা যায়। উপরের 2টো ফ্লোরই তালা বন্ধ, কেউ জানে না কার পায়ের শব্দ। অফিসের প্রথম দিনেই অরিন্দম লক্ষ্য করল সেকেন্ড আর থার্ড ফ্লোর সম্পূর্ণ বন্ধ। মোটা চেন দিয়ে বাঁধা, বড় তালা, ধুলো জমে আছে। বোঝাই যাচ্ছে কেউ বহুদিন ওপরে যায়নি, অথবা যাওয়ার প্রয়োজন হয়নি। দুপুরে ক্যান্টিনে বসে খাচ্ছে সবাই। হঠাৎ একটি মেয়ে এসে বলল, হ্যালো, আমি অপর্ণা। আপনি তো অরিন্দম সেন, আজ জয়েন করলেন। একটা কথা বলি মিস্টার সেন, অফিসের ছুটির পর একা থাকবেন না, সেফ নয়। ভূতের কথা বলছেন তো? ভূত কিনা জানি না, গত সপ্তাহে রাত 8টার সময় আমি উপরের সিঁড়িতে একজন লোককে দেখেছি। কে ছিল? অফিসের কেউ? অফিসের কেউ বলে মনে হয় না।
অরিন্দম ইচ্ছে করেই অফিসে থেকে গেল সন্ধ্যের পর। রাত 8:30। পুরো ফ্লোর ফাঁকা। কম্পিউটারের স্ক্রিনে কাজ করছে সে। হঠাৎ ঠক 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 ওপরের তলা থেকে স্পষ্ট পায়ের শব্দ। অরিন্দম কাজ থামিয়ে শুনল। আবার একই রকম শব্দ, এবার আরও কাছে। অরিন্দম উঠে দাঁড়ালো, মোবাইলের টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে এগোলো। শব্দটা হঠাৎ থেমে গেল। চারপাশ নিস্তব্ধ। অরিন্দম সিঁড়ির সামনে দাঁড়িয়ে তালাটা পরীক্ষা করল। তালা বন্ধ, কেউ ঢোকেনি, কেউ বেরোয়ওনি। নিচে নেমে এলো, আর ঠিক তখনই দরজা বন্ধ হওয়ার একটা শব্দ। অরিন্দম দৌড়ে উঠল, কিন্তু ওপরে গিয়ে দেখল সব তালা আগের মতোই ঝুলছে। পরদিন সকালে অফিসে হইচই। অপর্ণা সিঁড়ি দিয়ে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। ম্যানেজারের কথায় সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেল অপর্ণা সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ সে সামনে ছিটকে পড়ে গেল, যেন কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে। কিন্তু সেখানে কেউ নেই, একজনও না। ঘরের মধ্যে ফিসফাস শুরু হলো, এই বাড়িতে কিছু আছে। অরিন্দম চুপচাপ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তার চোখ অন্য কিছু খুঁজছে। সেদিন রাতে অফিস ফাঁকা হওয়ার পর সে সিসিটিভির মূল ফুটেজ খুলল। ভালোভাবে 2-3 বার চেক করার পর হঠাৎ তার নজরে এলো অপর্ণার পিছনে সত্যিই কেউ নেই, কিন্তু কাঁচের জানলার প্রতিফলনে একজন দাঁড়িয়ে আছে। অস্পষ্ট, ধোঁয়াটে, কিন্তু আছে। অরিন্দম ভিডিও থামালো, জুম করল। ধীরে ধীরে মুখটা পরিষ্কার হতে লাগলো। একজন পুরুষ। অরিন্দমের মুখ গম্ভীর হয়ে গেল। সে দ্রুত নিজের ব্যাগ থেকে পুরনো ফাইল বের করল। ফাইলের একটা ছবিতে আঙুল রাখল। ছবিতে দাঁড়িয়ে আছে 3 জন মানুষ, শশাঙ্ক মিত্র, প্রবীর দত্ত আর একজন বছর 25-এর আইনজীবী, ডান কানের লতি কাটা। নিচে নাম লেখা রনেন মুখার্জি। তবে ছবিটা একপাশে ছেঁড়া, মনে হয় অন্য কেউ ছিল, আরও ছিঁড়ে ফেলা হয়েছে। অরিন্দম নিজের মনেই বলে উঠল, অসম্ভব, রনেন মুখার্জি তো বহু বছর আগে মারা গেছে। কিন্তু তখনই পিছন থেকে কেয়ারটেকার অমরেশ গম্ভীর কিন্তু শান্ত গলায় বলল, কিছু পেলেন? অরিন্দম ঘুরে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে কেয়ারটেকার অমরেশ, তার চোখ স্থির, ঠোঁটে অদ্ভুত হাসি। অমরেশ ধীরে ধীরে এগিয়ে এলো। আপনি কি পাওয়ার কথা বলছেন? সত্য। সবাই সত্য খুঁজতে আসে, কেউ খুঁজে পায় না। কিছু জিনিস না খোঁজাই ভালো। অনেক রাত হয়েছে, যান, বাড়ি যান। অরিন্দম তার চোখের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো এই মানুষটা কিছু লুকোচ্ছে। পরদিন সকালে অফিস যাওয়ার আগে হাসপাতালে অপর্ণার সাথে দেখা করতে গেল অরিন্দম। অপর্ণা এখন অনেকটাই সুস্থ। দেখে তো মনে হচ্ছে এখন বেটার আছেন। আচ্ছা, কাল ঠিক কি ঘটেছিল অপর্ণা, মনে আছে কিছু? হ্যাঁ, অনেকটা বেটার। আমি কাল সিঁড়ির সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। কথা বলতে বলতে একটা স্টেপ নামি, হঠাৎ কেউ আমাকে ধাক্কা দিল। আপনি শিওর আপনাকে কেউ ধাক্কা মেরেছিল? হ্যাঁ, আমি স্পষ্ট অনুভব করেছি আমার পিঠে একটা হাত খুব খুব জোরে ধাক্কা দিল। কি মনে হয় কে হতে পারে? কি জানি না, তবে কোনো ভূত নয়, মানুষের হাত। আর যতটা ফিল করতে পেরেছি, লোকটার হাতে সম্ভবত গ্লাভস জাতীয় কিছু পরা ছিল। ওকে, তাহলে অফিসে ভূত নেই বলছেন? হ্যাঁ, এখন তাই তো মনে হচ্ছে, কিন্তু আমাকে ধাক্কা মারলো কেন? হয়তো আপনি তার কাছে সেফ নন। অফিসে তো আমার কোনো শত্রু নেই, তাহলে? সেটাই খুঁজে দেখার, কে সে। একটা কথা অরিন্দম,
আপনি কে? আপনি কি সত্যি আমাদের অফিসে জয়েন করেছেন কাজের জন্য, নাকি অন্য কিছু? আমি আপনার কালিক, বন্ধুও মনে করতে পারেন। এখন রেস্ট নিন, আজ আসছি, আবার পরে আসবোক্ষণ। ওকে, থ্যাংক ইউ আমার খোঁজ নিতে আসার জন্য। ও, আরেকটা কথা, সেদিন যে লোকটাকে দেখেছিলাম, লোকটা খুঁড়িয়ে হাঁটছিল। অরিন্দম অফিসে ঢুকে দেখল অফিসের পরিবেশটা যেন অন্যরকম, সবাই চুপচাপ। তাকে দেখে সুমন এগিয়ে আসে। জানেন, কাল রাতে নাকি অফিসে পুলিশ এসেছিল, কেয়ারটেকার অমরেশ দা বললেন। কিন্তু অফিসের পরিবেশ এত গম্ভীর লাগছে কেন? পুলিশ আসার জন্য? পুলিশের জন্য না, আজ সকাল থেকে সিকিউরিটি গার্ড মনোজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? তা ওর বাড়িতে খোঁজ নেওয়া হয়েছিল? ওর নিজের বাড়ি তো সোনারপুরে, কিন্তু অফিসের ডিউটির সুবিধের জন্য মনোজ এখানে কড়েয়া রোডে থাকে ভাড়া নিয়ে, কিন্তু দু জায়গাতেই ওর খোঁজ পাওয়া যায়নি। সন্ধেবেলা অরিন্দম অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। মনোজের বাড়ির অ্যাড্রেস জেনে নিয়ে বাড়ি ফিরে সোনারপুর যাবে বলে ঠিক করে। রাস্তায় বেরোনোর পর শ্রাবণী মিত্র ফোন করেন। অরিন্দম, কোনো আপডেট? টিভিতে দেখলাম অপর্ণা বলে মেয়েটি সিঁড়ি থেকে ছিটকে পড়েছে, অথচ ধাক্কা মারতে কাউকে দেখা যায়নি। মানে ভূতের ব্যাপারটা কি তাহলে সত্যি? না ম্যাডাম, ভূত তত্ত্ব একদম মিথ্যে। অপর্ণাকে ধাক্কা মেরে ফেলা হয়েছে। আজ সকাল থেকে আবার সিকিউরিটি গার্ড মনোজ নিখোঁজ। সে কি? মনোজ খুব বিশ্বস্ত ছেলে। মনোজকে ওখানে আমিই কাজে লাগিয়েছি। ওই একমাত্র তোমার আসল পরিচয় জানে। অরিন্দম নিজের বাড়ির কাছাকাছি চলে এসেছে। বেশ কিছুক্ষণ ধরে বুঝতে পারছে কেউ ওকে ফলো করছে। আকাশে মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি। অরিন্দম নিজের ব্যাগ থেকে রিভলভার বের করে সতর্ক হয়। পিছন ঘুরতেই দেখে মনোজ। কি ব্যাপার মনোজ? সারাদিন তুমি কোথায় ছিলে, আর আমার পিছু নিয়েছো কেন? সারাদিন আমি গা ঢাকা দিয়েছিলাম। আপনার সাথে কিছু কথা আছে, কিন্তু আপনাকে ডাকতেও পারছিলাম না, আর রাস্তা ফাঁকা না হওয়ায় দৌড়ে এসে বলতেও পারছিলাম না। গা ঢাকা দিয়েছিলে কেন? আমায় আমায় বাঁচান স্যার, ওরা আমাকে মেরে ফেলবে। কারা? কেন তোমায় মেরে ফেলবে? আমি দেখেছি। মনোজের কথা শেষ হওয়ার আগেই একটা গুলির শব্দ। তার শরীরে একটা তীব্র ঝাঁকুনি হলো, তার চোখ বিস্ফারিত। মাটিতে লুটিয়ে পড়ল সে। তার বুক থেকে রক্ত বেরোচ্ছে। অরিন্দম মনোজকে ধরার চেষ্টা করল। মনোজ কষ্ট করে অরিন্দমের জামা আঁকড়ে ধরল। দূরে একটা কালো মোটরবাইক দ্রুত অন্ধকারে মিলিয়ে গেল। মনোজ, কি দেখেছো? কাদের? স্যার স্যার দোতলার। হ্যাঁ বলো মনোজ, স্যার দোতলার কি? স্যার দোতলায় লোক, লাল দরজা। সে কে? লাল দরজা? কোথায় বলো মনোজ, মনোজ। তারপর মনোজের হাতটা জামা ছেড়ে আলগা হয়ে পড়ে গেল। মনোজ আর কথা বলল না। অরিন্দম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বৃষ্টি শুরু হলো মুষলধারায়। বৃষ্টির মধ্যে অরিন্দমের চোখ স্থির। এখন আর এটা নিছক রহস্য নয়, একটা খুন। এবং খুনি জানে কেউ একজন সত্যের খুব কাছে পৌঁছে গেছে। মনোজের খুনের পরের দিন অফিসে শোকের ছায়া। পুলিশ পুরো বিল্ডিং ঘিরে ফেলেছে। প্রবেশপথে একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। ভেতরে তদন্তকারী অফিসার বিক্রম দত্ত, আর এক কোণে দাঁড়িয়ে অরিন্দম চুপচাপ পর্যবেক্ষণ করছে। বিক্রম দত্ত সরাসরি বললেন, আচ্ছা অরিন্দমবাবু, মৃত্যুর আগে মনোজবাবু কি আপনার সঙ্গেই ছিলেন? হ্যাঁ, আমার সামনেই মনোজ প্রাণ হারায়। মৃত্যুর আগে তিনি কি বলেছিলেন? পুরোটা বলতে পারিনি, কিছুটা বলেছিল। সে বলেছিল দোতলায় কেউ থাকে। আচ্ছা, দোতলা তো তালা বন্ধ, দেখেই বোঝা যায় যে অনেক দিন ধরেই ওই তালা খোলা হয়নি। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু সে ওই লাল দরজা কথাটাও বলেছিল। লাল দরজা? সেটা কোথায়?
সেটাই দেখার বিষয়। সেই দিনই দোতলার তালা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলো। বিকেল 4টে। পুলিশ অফিসারের কয়েকজন কর্মী, অরিন্দম সবাই সিঁড়ির সামনে। অমরেশও এসেছে, কিন্তু তার মুখ ফ্যাকাশে। বিক্রম দত্তের নির্দেশে তালা ভাঙা হলো। দরজা খুলতেই ধুলো উড়ে উঠল। অনেক বছর কেউ ঢোকেনি, অন্তত প্রথম দেখায় তাই মনে হলো। সবাই ভেতরে ঢুকল। লম্বা করিডোর, দুই পাশে বন্ধ ঘর, মাকড়সার জাল, ধুলোর আস্তরণ। অরিন্দম মেঝের দিকে তাকিয়ে আছে। ধুলোর মধ্যে একটা জিনিস স্পষ্ট, পায়ের ছাপ। খুব সাম্প্রতিক কেউ এখানে এসেছে। করিডোরের শেষ মাথায় একটা ঘর। দরজাটা অন্যগুলোর থেকে আলাদা, গাঢ় লাল রং করা। মনোজের শেষ কথা, লাল দরজা। এই এই দরজাটা খোলো তো, দেখা যাক ভেতরে কি আছে। দরজা খুলতেই সবাই থমকে গেল। ঘরটা পরিষ্কার, অস্বাভাবিকভাবে পরিষ্কার। ধুলো একদম নেই, মাকড়সার জালও নেই। কোনায় একটা খাট, একটা টেবিল, জলের বোতল, শুকনো খাবার। কেউ এখানে নিয়মিত থাকে বা থাকতো। আশ্চর্য, এই ফ্লোরে ঢুকতো বের হতো কি করে? এই দেখুন, এই বাথরুমের পিছনের লোহার সিঁড়ি দিয়ে। দরজাটা লক করা নেই। হয়তো মনোজও এই সিঁড়ি দিয়ে এখানে এসেছিল। বিক্রম দত্ত ঘর পরীক্ষা করতে লাগলেন। ঠিক তখনই অরিন্দমের চোখ পড়ল টেবিলের ওপর একটা ওষুধের স্ট্রিপ। সে হাতে তুলে নিয়ে দেখল একটা স্ট্রং পেইন কিলার। সাধারণত দীর্ঘদিনের পায়ের আঘাত থাকলে ডাক্তাররা দেন। অপর্ণার বলা খুঁড়িয়ে হাঁটা লোক, ব্যথার ওষুধ। দুটো ক্লু জুড়ে যেতে শুরু করলো। ঠিক তখনই কনস্টেবল চেঁচিয়ে উঠল, স্যার, এটা দেখুন, এই ঘরের মেঝেতে একটা লোহার রিং। এই দেখুন স্যার, মেঝের নিচে একটা লুকোনো কাঠের দরজা। সবাই মিলে টেনে দরজাটা খুলল। নিচে অন্ধকার সিঁড়ি, মাটির তলায় নেমে গেছে। বিক্রম দত্ত টর্চ জ্বালালেন। সিঁড়ি বেয়ে নিচে নামতেই একটা গুমোট গন্ধ, পুরনো স্যাঁতস্যাঁতে ঘর। আর তারপর টর্চের আলো স্থির হয়ে গেল। ঘরের মাঝখানে একটা মানুষের কঙ্কাল। সবাই চমকে উঠল। বিক্রম দত্ত ধীরে ধীরে এগিয়ে গেলেন। কঙ্কালের পাশে একটা সোনার আংটি, আংটির ভেতরে খোদাই করা SM। ঘর নিস্তব্ধ। শশাঙ্ক মিত্র। বাইরে বেরিয়ে আসতেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। 15 বছর আগে নিখোঁজ হওয়া মানুষটির কঙ্কাল মিলেছে। মামলা প্রায় সমাধান, অন্তত সবাই তাই ভাবছিল। শুধু অরিন্দম নয়। সেই রাতে সে একা বসেছিল, সামনে কঙ্কালের ছবি, পাশে পুরনো ফাইল। কিছু যেন মিলছে না, একদমই না। ঠিক তখনই ফোন বেজে উঠল। হ্যালো অরিন্দম বাবু, শুনুন, এই রিপোর্ট এসে গেছে। আপনাকে এখন একবার থানায় আসতে হবে। অরিন্দম থানায় গেল। রিপোর্ট কি বলছে? রিপোর্টে তো বলছে কঙ্কালটা প্রায় 15 বছরের পুরনো, বয়সও মিলে যাচ্ছে। তবে আপনার সন্দেহই সঠিক, এটা শশাঙ্ক মিত্রের কঙ্কাল নয়। অন্তত ডেন্টাল রেকর্ড তাই বলছে, মিলছে না। এবার বলুন, আপনি আসলে কে? আপনি তো সাধারণ অফিস কর্মী নন। কেন মনে হলো যে আমি সাধারণ অফিস কর্মী নই? কারণ প্রথম দিন থেকেই আপনি যা যা খুঁজে পেয়েছেন, আমার টিমও সেগুলো পায়নি। আমি সফটওয়্যার কনসালটেন্ট। বাজে কথা। বিক্রম দত্ত একটা ফাইল টেবিলে রেখে বললেন, অরিন্দম সেন, প্রাইভেট ইনভেস্টিগেটর। কলকাতা, দিল্লি আর মুম্বাইয়ের অন্তত 12টা কেস সমাধান করেছেন আপনি। তবে আমার প্রথম দিনেই সন্দেহ হয়েছিল, কিন্তু আমি একদমই চিনতে পারিনি যে তুমি আমারই কলেজের জুনিয়র অরিন্দম সেন। তা এখন বলো, তুমি এখানে কেন? শশাঙ্ক মিত্র কেস। কে অ্যাপয়েন্ট করলো তোমায়? শশাঙ্ক মিত্রের মেয়ে। আই সি, ডেপুটি কমিশনার মিস শ্রাবণী মিত্র। কিন্তু এত বছর পর হঠাৎ? কারণ তিনি বিশ্বাস করেন তার বাবা খুন হয়েছিলেন। কিন্তু এই ডেড বডি তো শশাঙ্ক মিত্রের নয়, অন্য কারোর বডি ওখানে কি করে এলো সেটাই তো আশ্চর্যের ব্যাপার। আর নতুন কেস হলেও সেই 15 বছরের পুরনো রহস্য আবার শূন্যে ফিরে গেল যে।
মনে হয় না শূন্যে ফিরে গেল। পরদিন সকালে অরিন্দম সরাসরি গেল অমরেশের কাছে। বৃদ্ধ লোকটা যেন রাতারাতি আরও বুড়ো হয়ে গেছে। আপনি জানতেন লাল দরজার কথা? ওই কঙ্কালটা কার অমরেশবাবু? অমরেশ চুপ করে রইল। চুপ করে থাকবেন না অমরেশবাবু, ওটা কার কঙ্কাল? শশাঙ্ক মিত্রের ব্যবসায়িক অংশীদার প্রবীর দত্ত, যিনি একই সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন। তাহলে শশাঙ্ক মিত্রকে কে খুন করেছিল? কে সে? আমি জানি না, আমি জানি না। যাও যাও যাও, চলে যাও, চলে যাও। অপরাধীরা শাস্তি পাক আপনি চান না অমরেশবাবু? সে সে এখনো বেঁচে আছে। কে বেঁচে আছে? শশাঙ্ক মিত্র? অমরেশের চোখে ভয়। সে উত্তর দিল না, কাঁপা হাতে জানলার দিকে ইশারা করল। সে কিছু একটা বলতে যাবে, তখনই জানলার কাঁচ ভেঙে গুলি ঢুকল। অমরেশ একটা ঝাঁকুনি খেয়ে চেয়ার থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। রক্ত ছড়িয়ে পড়ল চারিদিকে। অরিন্দম দৌড়ে জানলার দিকে গেল। দূরে একটা কালো গাড়ি দ্রুত রাস্তা ছেড়ে অদৃশ্য হয়ে গেল। এখন দুজন সাক্ষী মৃত, মনোজ আর অমরেশ। আর দুজনেই খুন হওয়ার আগে একই কথা বলতে চেয়েছিল। তারা এমন একজনের নাম জানত যে 15 বছর ধরে মৃত বলে সবাই বিশ্বাস করে এসেছে, কিন্তু সে এখনও জীবিত এবং সে আবার খুন করতে শুরু করেছে। অমরেশের মৃত্যুর পর মামলাটা আর নিছক পুরনো রহস্য রইল না। এখন এটা ধারাবাহিক খুনের মামলা। দুজন সাক্ষী মৃত, দুজনেই একই সত্য জানত, আর দুজনেই মুখ খোলার আগেই চুপ করিয়ে দেওয়া হয়েছে। সেদিন রাতেই বিক্রম দত্ত অরিন্দমকে ডেকে পাঠালেন। টেবিলের ওপরে অমরেশের পোস্টমর্টম রিপোর্ট, মনোজের রিপোর্ট আর পুরনো কেস ফাইল। একজন কনস্টেবল এসে ফরেন্সিক রিপোর্ট দিয়ে গেল। বিক্রম ফরেন্সিক রিপোর্টের ফাইল খুললেন। পড়তে পড়তে তাঁর মুখ বদলে গেল। অরিন্দম, ফরেন্সিক রিপোর্ট বলছে যে কঙ্কালের খুলিতে একটা গুলির দাগ আছে। মানে প্রবীর দত্তকে গুলি করে মারা হয়েছিল। 15 বছর আগে প্রবীর দত্ত খুন হন। তার দেহ গোপন ঘরে লুকিয়ে রাখা হয়, কিন্তু শশাঙ্ক মিত্র কি বেঁচে আছেন? অমরেশবাবু কি তাই বলতে চেয়েছিলেন? দুজনের ঘটনাটা কি যুক্ত নাকি আলাদা? পরদিন সকালে অরিন্দম পুরনো নথি ঘাঁটতে শুরু করল। ব্যবসার কাগজপত্র, কোর্ট রেকর্ড, সম্পত্তির দলিল। ঘণ্টাখানেক পর সে একটা অদ্ভুত বিষয় খুঁজে পেল। প্রবীর দত্ত নিখোঁজ হওয়ার 3 দিন আগে তাঁর বিরুদ্ধে বিশাল অঙ্কের আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছিল। অভিযোগকারী শশাঙ্ক মিত্র। অরিন্দম ফাইল বন্ধ করল। নিজের মনে বলল, তাহলে মোটিভ ছিল আর্থিক জালিয়াতি। সেদিন বিকেলে অরিন্দম অফিসের পুরনো কর্মচারীদের তালিকা জোগাড় করল, যারা এই বিল্ডিংয়ের সঙ্গে বহু বছর ধরে যুক্ত। তালিকা খুব বড় নয়, 12টা নাম। এক এক করে যাচাই করতে লাগলো সে। হঠাৎ একটা নাম দেখে থেমে গেল। রনেন মুখার্জি, পেশা আইনজীবী, শশাঙ্ক মিত্রের ব্যক্তিগত আইনি উপদেষ্টা, স্ট্যাটাস মৃত, মৃত্যুর বছর 2014। অরিন্দম চেয়ারে হেলান দিল। মাথার ভেতর অমরেশের শেষ কথা ঘুরছে, সে মরেনি। সন্ধেবেলা অরিন্দম বিক্রম দত্তের কাছে গেল। রনেন মুখার্জির মৃত্যুর রিপোর্ট দেখেছেন? না, আসেনি এখনো। দেখতে হবে। কেন? কারণ আমি নিশ্চিত নই তিনি সত্যিই মারা গেছেন কিনা। কিছুক্ষণ পরে রিপোর্ট এসে পৌঁছল। অরিন্দম পড়তে পড়তে থেমে গেল। কি আশ্চর্য, মৃতদেহ যারা শনাক্ত করেছিল তারা পরিবারের কেউ নয়, অন্য কয়েকজন। আর মুখ আগুনে পুড়ে গিয়েছিল। ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট কিছুই তো নেই। আর রিপোর্টে মেনশন করা আছে ওনার পরিবারে কেউই নেই। কিন্তু যদি রনেন মুখার্জি বেঁচে থাকে তাহলেই এই কেসের সব টুকরো ছুঁড়ে যাবে। ঠিক তখনই অরিন্দমের ফোন বেজে উঠল। অজানা নাম্বার। সে রিসিভ করল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর একটা কর্কশ গলা, তদন্ত বন্ধ করুন, নইলে পরের লাশ আপনার হবে।
15 বছর ধরে কেউ আমাকে খুঁজে পায়নি। মিস্টার সেন, আপনিও পাবেন না। অরিন্দম কিছু বলার আগেই লাইনটা কেটে গেল। হুমকিটা কে দিতে পারে? রনেন? হতে পারে। রাত তখন 8:30। অফিস ফাঁকা, বাইরে বৃষ্টি। অরিন্দম একা বসে আছে তার টেবিলে। সামনে কয়েকটা ছবি: শশাঙ্ক মিত্র, প্রবীর দত্ত, রনেন মুখার্জি, অমরেশ, মনোজ, আর অফিসের বর্তমান কর্মীদের ছবি। সে একটার পর একটা মুখ দেখছে। কিছু একটা মিলছে না, খুব গুরুত্বপূর্ণ কিছু, কিন্তু ঠিক ধরতে পারছে না সে। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। অজানা নাম্বার, কোনো লেখা নেই, শুধু একটা ছবি। অরিন্দম ছবিটা খুলল। ছবিটা তোলা হয়েছে আজ সন্ধ্যায়, আর ছবির মানুষটা সে নিজে। অফিসের বাইরে দাঁড়িয়ে আছে সে, দূর থেকে জুম করে তোলা ছবি, অর্থাৎ খুনি এবার তাকেও নজরে রেখেছে। 1 মিনিট পর আরেকটা মেসেজ: তদন্ত বন্ধ করুন। তার নিচে: আপনি যাদের বাঁচাতে চান তাদেরও বাঁচাতে পারবেন না। পরদিন সকালে অফিসে ঢুকেই অরিন্দম বুঝল কিছু একটা ঘটেছে। সবাই উত্তেজিত। সুমন প্রায় দৌড়ে এলো। শুনেছেন, ম্যানেজার রজত চক্রবর্তী নিখোঁজ। কাল রাত থেকে বাড়ি ফেরেননি, ফোনটাও বন্ধ। গাড়ি পাওয়া গেছে, কিন্তু মানুষটাকে পাওয়া যাচ্ছে না। বিক্রম দত্ত দ্রুত তদন্ত শুরু করলেন। রজতের গাড়ি একটা ফাঁকা গলিতে দাঁড়িয়েছিল। ভেতরে কোনো রক্ত নেই, ধস্তাধস্তির চিহ্ন নেই, শুধু ড্যাশবোর্ডে একটা কাগজ। কাগজে লেখা 15 বছর আগের হিসেব এখনও বাকি। এখন আমি নিশ্চিত এই বর্তমান ঘটনাগুলো আর পুরনো কেস আলাদা নয়, একদম এক। সেদিন বিকেলে অরিন্দম পুলিশের পারমিশন নিয়ে অফিসের সব কর্মচারীর ব্যক্তিগত ফাইল দেখতে লাগল। সব স্বাভাবিক। হঠাৎ 2টো ফাইল দেখে সে থেমে গেল। অরিন্দম সেদিন লাল দরজা দিয়ে ঢুকে ঘরের মেঝেতে পড়ে থাকা পুরনো একটা ছবি পেয়েছিল। সকলের অলক্ষ্যে সেই ছবি নিজের কাছে রেখে দিয়েছিল। হঠাৎ সেই ছবিটার কথা মনে পড়ল তাঁর। রাতে বাড়ি ফিরে সে একটা পুরনো সূত্র খুঁজতে বসল। রনেন মুখার্জির ছবি বারবার দেখছে। কিছু একটা মিল আছে, কিন্তু কোথায়? হঠাৎ সে ছবিটা জুম করল। রনেনের ডান কানের লতি অর্ধেক কাটা। দেখে মনে হয় জন্মগত নয়, পুরনো আঘাত। পুরনো সেই ছবিতে 4 জন: শশাঙ্ক মিত্র, প্রবীর দত্ত, রনেন মুখার্জি এবং আরেকজন। অরিন্দম তখনই বিক্রম দত্তকে ফোন করে থানায় গেল। বলো অরিন্দম। দেখুন বিক্রম দা, এই ছবিগুলো ভালো করে, বিশেষ করে এই দুজন। আরে, এ তো রজত চক্রবর্তী। 15 বছর আগে হলেও চেহারা খুব একটা বদলায়নি। আর 15 বছর আগের রনেন মুখার্জির সাথে এর যথেষ্ট মিল রয়েছে। বিশেষ করে ওই ডান কানের লতিটা দেখো, লতিটা কাটা। তার মানে ম্যানেজার রজত চক্রবর্তী এই শশাঙ্ক মিত্র, প্রবীর দত্ত, রনেন মুখার্জি এদের সবাইকেই চিনত। শুধু চিনতই না, ওদের সঙ্গেই ব্যবসা করত। এখনই চলুন ফোর্স নিয়ে, আমি জানি ওদের কোথায় পাওয়া যেতে পারে। অকল্যান্ড প্লেসের অফিসের পিছনে একটা গুদাম ঘরে ঢুকলো ওরা ফোর্স নিয়ে। ঢোকার সাথে সাথেই গুলির শব্দে কেঁপে উঠল চারিদিক। অরিন্দম, বিক্রম আর পুলিশ ফোর্স বন্দুক তাক করে সেই দিকে ঢুকলো যেদিক থেকে গুলির আওয়াজ এসেছিল। সুমন ওদের দিকে বন্দুক তাক করে আছে, আর মেঝেতে পড়ে রয়েছে রজত চক্রবর্তীর মৃতদেহ। আমাকে ধরার চেষ্টা করো না মিস্টার অরিন্দম সেন। মিস্টার সুমন রায় ওরফে রনেন মুখার্জি নিজের নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বের করে বেশ ভালোই চালাচ্ছিলেন, কিন্তু আপনার ডান কানের কাটা লতিটা আপনাকে আর লুকিয়ে থাকতে দিল না। নিরীহ 2টো লোক মনোজ আর অমরেশকে কেন মারলেন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। ওরা আপনাদের আসল পরিচয় পেয়ে গিয়েছিল, কিন্তু 15 বছর আগে শশাঙ্ক মিত্র, প্রবীর দত্তকে কেন মেরেছিলেন, আর শশাঙ্ক মিত্রের লাশ কোথায় গায়েব করেছেন? প্রবীর দত্ত আর শশাঙ্ক মিত্রকে মেরে দেয় এই রজত চক্রবর্তী। সেটাও রজত চক্রবর্তীর নিজের
আর্থিক জালিয়াতি ঢাকতে আমার জীবনও শেষ করে দেয় এই রজত। আমি কোনো ক্রমে প্রাণে বেঁচে প্রতিশোধ নিতে ফিরে আসি, নতুন নাম, নতুন পরিচয় নিয়ে। রজত আমাদের ব্যবসার 4 কোটি টাকার জালিয়াতি করেছিল। রজতের জন্যই প্রবীর দত্ত আর শশাঙ্ক মিত্রের মধ্যে ঝামেলা হয়। রজতের প্রতারণার জন্য শশাঙ্ক মিত্র প্রবীর দত্তের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির কেস করেন। একদিন সেই সুযোগে এই দুজনকেই মেরে ফেলে রজত। অমরেশের সাহায্যে দুজনের লাশ পুঁতে দেয়, একটা ওখানে আর একটা এখানে, এই ঘরের নিচে। আর আপনি শুধু সেইগুলো এমনি এমনি দেখছিলেন? না, যেদিন এই ঘটনা ঘটে সেদিন আমি ছিলাম না। অমরেশবাবুর কাছে জানতে পারি সব কথা। এত বড় আর্থিক দুর্নীতি করেও সে কি করে বেঁচে যায়? দুটো লোক একসাথে উধাও হয়ে গেল। আর সেদিন আপনাদের পুলিশ কি করছিল? এই কোম্পানির অংশীদার আমাকে করেছিলেন শশাঙ্ক মিত্র। আমাকে ছেলের মতো খুবই স্নেহ করতেন। এমনকি রজত আমাকেও সরাতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি নিজের মৃত্যু সংবাদ রটিয়ে দিলাম, বাইরে চলে যাই, ফিরে আসি নতুন চেহারায়। আসার পর ব্ল্যাকমেইল করতে থাকি রজতকে। তবে অমরেশ আর মনোজ দুজনকে আমি মেরেছি। অমরেশকে মরতে হতো এই কারণ সে সব জানতো, আর সে উল্টে আমার ওপর নজর রাখছিল। কিন্তু মনোজ কৌতূহলী হয়ে সব দেখে ফেলে, তাই তাকেও মরতে হলো। এদের দুজনকে না মারলে আমার প্রতিশোধ নেওয়া হতো না। এখন আর আমার কিছু পাওয়ার নেই অফিসার। রনেন মুখার্জি অনেক দিন আগে মৃত, আর সুমন রায়ের কোনো অস্তিত্ব নেই। পুলিশের সাহায্য কেন নেননি? পুলিশকেও তো হাত করেছিল রজত। হয়তো শুধু মিসিং ডায়েরি করে 15 বছর আগের কেস চাপা দিয়ে দেওয়া যায়। আপনি স্যারেন্ডার করুন রনেনবাবু, আপনার কনফেশন সব রেকর্ড করেছি আমরা। দেখুন, আপনার যাতে সাজা কম হয় সে চেষ্টা আমরা করব। হঠাৎ কেউ কিছু বোঝার আগেই গুলির শব্দ। সুমন ওরফে রনেন মুখার্জি নিজের বন্দুক দিয়ে নিজেকে শেষ করে দিলেন। অফিসের ভূত, খুঁড়িয়ে হাঁটা সব ছিল এই রনেন মুখার্জির কাজ। রনেন মুখার্জির কথা অনুযায়ী গুদামঘরের মেঝে খুঁড়ে বের করা হলো 15 বছর আগে হারিয়ে যাওয়া শশাঙ্ক মিত্রের কঙ্কাল।